নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, সফলতার ইঁদুর দৌড়ে অন্ধ হয়ে আমরা অনেক সময় এমন কিছু দূরত্ব তৈরি করি যা আর কোনোদিন ঘোচানো যায় না। অহংকার আর ভুল বোঝাবুঝির চাদরে ঢাকা সেই জীবন থেকে বেরিয়ে এসে আজ কি নিজের শিকড়ের কাছে ফিরতে পারবে অনিমেষ? নাকি জমে থাকা সব হিসাব চুকিয়ে শুরু হবে এক নতুন ভোর? আজ শুনবো আমাদের আবেগঘন গল্প সিরিজ 'ঋণ' এর শেষ পর্ব। সাথে থাকুন, শুনতে থাকুন মনের মুকুর। শ্রাবন্তী চলে যাওয়ার পর মাস তিনেক কেটে গেছে। অনিমেষের জীবন এখন একটা ঘড়ির কাঁটার মতো নিয়মে বন্দী। ভোর ৫টায় ঘুম থেকে ওঠা, মায়ের ওষুধের তদারকি, তারপর অফিসের ল্যাপটপে ডুবে থাকা। তবে ইদানিং শ্রাবন্তীর খবর অনিমেষের কানে আসছিল তার এক প্রাক্তন সহকর্মীর মাধ্যমে। শ্রাবন্তী যে কোম্পানিতে ছিল সেখান থেকে সে পদত্যাগ করেছে। শোনা যাচ্ছে ক্যারিয়ারের বড় কোনো প্রজেক্টে ব্যর্থ হওয়ার পর সে প্রচণ্ড মানসিক চাপে ভুগছে এবং তার ব্যক্তিগত জীবনও এক চরম বিশৃঙ্খলার মুখে। এক বৃষ্টি ভেজা বিকেলে অনিমেষ যখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল, হঠাৎই তার দরজার কলিং বেল বেজে উঠল। কপালে ভাঁজ নিয়ে অনিমেষ দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে শ্রাবন্তী। তবে সেই পরিচিত শ্রাবন্তী নয়। তার পরনে কোনো ব্র্যান্ডের পোশাক নেই, চোখে মুখে ক্লান্তির এক গভীর ছাপ। সে যেন এক ঝড়ের রাতের কোন এক পথফোলা যাত্রী। অনিমেষ তাকে দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবন্তী নিচু স্বরে বলল, ভেতরে আসতে পারি? অনিমেষ সরে দাঁড়ালো। শ্রাবন্তী ড্রয়িং রুমে এসে সোফায় বসল, কিন্তু তার দৃষ্টি ছিল অনিমেষের চারপাশের দেওয়ালে। সেখানে অনিমেষের বাবার সেই পুরনো ছবিটা এখনো ঝুলছে। শ্রাবন্তী অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। ঘরের সেই পরিচিত পরিবেশটা তাকে যেন এক অদ্ভুত যন্ত্রণার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তুমি কি অবাক হচ্ছ আমাকে দেখে? শ্রাবন্তী প্রশ্ন করল। তার কণ্ঠস্বর আগের মতো দৃঢ় নয়, বরং তাতে এক অদ্ভুত কাঁপুনি আছে। অনিমেষ খুব শান্ত গলায় বলল, অবাক হওয়ার দিন তো অনেক আগেই শেষ হয়েছে। বলো, কেন এসেছো? শ্রাবন্তী তার ব্যাগ থেকে একটা ফাইল বের করল। তার হাত কাঁপছিল। অফিসের সব শেষ হয়ে গেছে অনিমেষ। যে প্রজেক্টের জন্য আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, সেটাই আজ আমার ক্যারিয়ারের শেষ দেখে ছাড়ল। মানুষগুলো যারা খুব কাছের মনে হতো, তারা এখন আমাকে আর চিনতেই পারছে না। আমি ভাবিনি যে নিজের অহংকারের দাম আমাকে এত চড়া মূল্যে দিতে হবে। অনিমেষ শ্রাবন্তীর দিকে তাকিয়ে রইল। এই সেই শ্রাবন্তী যে একদিন বলেছিল সে একা বাঁচার ক্ষমতা রাখে। আজ সেই শ্রাবন্তীকেই সে এক চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো দেখছে। অনিমেষ বলল, তুমি তো মুক্তি চেয়েছিলে শ্রাবন্তী। এখন সেই মুক্তি কি তোমাকে শান্তি দিচ্ছে? শ্রাবন্তী কোনো উত্তর দিল না। সে শুধু জানলা দিয়ে বাইরে ঝাপসা বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই কান্নাটা কি অনুশোচনার, নাকি একাকিত্বের হাহাকার? অনিমেষ বুঝতে পারছে শ্রাবন্তী আজ আয়নার মুখোমুখি দাঁড়িয়েছে। তার সাজানো ক্যারিয়ারের দম্ভ আজ ভেঙে চুরমার। আর সেই ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে সে আজ পুরনো শিকড়গুলোকে খুঁজছে। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে মায়ের কাশির শব্দ ভেসে এলো। শব্দটা আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ এবং যন্ত্রণাদায়ক। শ্রাবন্তী চমকে উঠল। সে জানে এই কাশির শব্দটাই
তার সেই সময়কার বিরক্তির কারণ ছিল। আজ সেই শব্দটাই তার কানে এক ভিন্ন সুর নিয়ে আসছে, যেন এক ব্যর্থতার প্রতিধ্বনি। অনিমেষ মায়ের ঘরের দিকে পা বাড়াল। যাওয়ার আগে শুধু বলে গেল, "আমি মাকে দেখতে যাচ্ছি। তুমি চাইলে বসতে পারো।" অনিমেষ যখন মায়ের কাছে গেল, মা অস্ফুট স্বরে বললেন, "কে এসেছে রে?" অনিমেষ মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, "শ্রাবন্তী এসেছে মা।" মা একটু সময় চুপ থেকে বললেন, "মেয়েটা বোধহয় খুব কষ্ট পেয়েছে বুঝলি? মানুষ যখন ভেঙে পড়ে তখনই সে সবাইকে চিনতে পারে। তুই ওকে একবার ডেকে দেখ, হয়তো ওর কিছু বলার আছে।" অনিমেষ ডাইনিং রুমে ফিরে এলো। দেখল শ্রাবন্তী ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, যেন এক অচেনা অতিথি। সে অনিমেষকে দেখেই বলল, "অনিমেষ, তোমার মা কি আমাকে এখনো ঘৃণা করেন?" অনিমেষ সরাসরি কোনো উত্তর দিল না। সে শুধু বলল, "শ্রাবন্তী, মা কখনো ঘৃণা করতে শেখেননি। তিনি শুধু ভালোবাসা দিতে জানেন।" ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শ্রাবন্তীর চোখে আজ সেই ঔদ্ধত্য নেই, আছে এক অসহায়তার চিহ্ন। অনিমেষ বুঝতে পারল, ঝড়ের পূর্বাভাস কেবল বাইরের আকাশেই নেই, আছে তাদের সম্পর্কের অন্তিম সন্ধিক্ষণেও। শ্রাবন্তী কি শুধু নিজের স্বার্থেই ফিরে এসছে, নাকি সত্যিই সে সম্পর্কের মানে বুঝেছে? অনিমেষের মনে কোনো ঘৃণা নেই, আছে শুধু এক গভীর উদাসীনতা। কিন্তু এই উদাসীনতা কি শ্রাবন্তীকে আরো বেশি বিদ্ধ করছে না? অনিমেষ জানে, আজকের এই দেখা হওয়াটা কোনো পুনর্মিলনের ইঙ্গিত নয়, বরং এক চূড়ান্ত পরীক্ষার শুরু। শ্রাবন্তী সোফায় বসেছিল, কিন্তু তার বসার ভঙ্গিটা যেন কোনো অপরাধীর মতো। ড্রয়িং রুমের সেই আলোয় শ্রাবন্তীর মুখটা বড্ড মলিন দেখাচ্ছে। অনিমেষ কিচেনে গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে এলো। সে শ্রাবন্তীর সামনে কাপটা রাখতেই শ্রাবন্তী মুখ তুলে তাকালো। তার চোখে জল, কিন্তু সেই চোখের চাহনিতে একটা গভীর আবেদন আছে। অনিমেষ কফির মগটা রেখে তার উল্টো দিকে চেয়ারে গিয়ে বসল। দুজনে মুখোমুখি, মাঝখানে ডাইনিং টেবিল, যে টেবিলে একসময় তাদের কত না সুখের আড্ডা জমেছিল, কত ভবিষ্যতের পরিকল্পনা হয়েছিল। শ্রাবন্তী খুব নিচু স্বরে বলল, "আমি জানি অনিমেষ, আমি কি করেছি। সেদিন তোমার মাকে কসবায় পাঠিয়ে দেওয়ার কথা বলে আমি কেবল ভুল করিনি, আমি অমানুষের মতো আচরণ করেছিলাম। তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, আমি সেটা ভালো করেই জানি।" অনিমেষ শান্ত গলায় বলল, "ক্ষমা করা না করার কথা এখন উঠছে কেন শ্রাবন্তী? তুমি তো নিজের পথেই চলে গেছিলে, আজ হঠাৎ এই পরিবর্তন?" শ্রাবন্তী কফির মগে চুমুক না দিয়ে সেটা দুই হাতে ধরে রাখল। বলল, "পরিবর্তন নয়, এটা বোধহয় জীবনের এক নিষ্ঠুর উপলব্ধি। আমি যখন একা ঘরে বসে অফিসের ফাইল দেখছিলাম, কিংবা যখন আমার নিজের মানুষগুলোই আমাকে পাত্তা দিল না, তখন মনে হলো, আমি ঠিক কি অর্জন করলাম? ওই কর্পোরেট চাকচিক্য, ওই ইগো, সবই তো কেবল একটা মুখোশ ছিল। তোমার বাবার সেই চিকিৎসার দিনগুলো, তোমার মায়ের প্রতি সেই টান, আমি তখন কেন এগুলোকে বুঝতে পারিনি? আজ আমি সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি, যেখানে তুমি দাঁড়িয়েছিলে। আজ আমি দেখলাম, বিপদের দিনে সাহায্যের জন্য যখন চারদিকে হাত বাড়ালাম, কেউ কিন্তু এগিয়ে এলো না। তখনই বুঝলাম, পৃথিবীতে একা হয়ে যাওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা গভীর।
অনিমেষ চুপ করে শুনছিল। শ্রাবন্তীর এই উপলব্ধি হয়তো সত্যি, কিন্তু অনিমেষের বুকের ভেতরে যে ক্ষতটা রয়েছে তা কি এত সহজে শুকোবে? সে বলল, শ্রাবন্তী, তুমি ফিরে এসছো বলে আমি খুশি হতে পারছি না, আবার দুঃখিতও নই। কারণ সম্পর্কের বুননটা একবার ছিঁড়ে গেলে তাতে যে গিঁট পড়ে সেটা আর আগের মতো মসৃণ হয় না। মা তোমাকে এখনো পরম মমতা নিয়ে মনে রেখেছেন, কিন্তু আমার দিক থেকে কি সবকিছু আগের মতো থাকবে? শ্রাবন্তী উঠে দাঁড়ালো। সে মায়ের ঘরের দরজার দিকে এগিয়ে গেল। অনিমেষ বাধা দিল না। সে দেখল শ্রাবন্তী খুব সন্তর্পণে দরজার পাশে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মা তখন ঘুমিয়ে পড়েছেন। শ্রাবন্তীর মুখটা দেখে মনে হলো সে যেন কোনো দেবীর সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবন্তী ফিরে এসে অনিমেষের দিকে তাকালো। তার চোখে জল। বলল, আমি শুধু চেয়েছিলাম একবার মাকে দেখতে। আমি হয়তো অভিশাপ পূরণের যোগ্য, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমি যাকে তুচ্ছজ্ঞান করেছিলাম সে এখন কেমন আছে। অনিমেষ শ্রাবন্তীকে দেখে বুঝল সে কি সত্যিই শ্রাবন্তীকে ভালোবাসে, নাকি এই ভালোবাসার রূপ এখন পুরোপুরি বদলে গেছে। শ্রাবন্তীর এই অসহায় রূপ দেখে অনিমেষের মনে কোনো ঘৃণা জন্মালো না, জন্মালো এক গভীর করুণা। মানুষ কি আসলেই ভুল করতে করতে শেখে? তবে সেই শিক্ষা নিতে নিতে কি অনেক কিছু হারিয়ে যায় না? শ্রাবন্তী বিদায় নেওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। অনিমেষ তাকে আটকালো না। সে জানে এই মুহূর্তে শ্রাবন্তীকে কোনো আশ্বাস দেওয়ার অর্থ হবে নিজের মূল্যবোধের সাথে আপোষ করা। শ্রাবন্তী দরজায় হাত রেখে একবার পেছনে ফিরল। আমি আর কিছু চাই না অনিমেষ। আমি শুধু এটা বলতে এসেছিলাম যে আমি ভুল ছিলাম। তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছিলাম। ভালো থেকো। দরজাটা বন্ধ হয়ে গেল। ফ্ল্যাটে আবার সেই নীরবতা। অনিমেষ সোফায় বসে ল্যাপটপটা খুলল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতে পারল না। তার মাথাটা টেবিলের উপর রেখে সে দীর্ঘশ্বাস ফেলল। বাইরের বৃষ্টি থেমে গেছে, কিন্তু অনিমেষের হৃদয়ের ভেতর এক ঝোড়ো হাওয়া এখনো বইছে। সে কি পারবে শ্রাবন্তীকে ক্ষমা করতে, নাকি এই নীরবতাকে সারা জীবন দগ্ধ করবে? শ্রাবন্তীর আজকের এই আশাটা কি কোনো নতুন সম্ভাবনার শুরু, নাকি সম্পর্কের অন্তিম বিসর্জনের এক চরম অধ্যায়? অনিমেষ এর কোনো উত্তর খুঁজে পেল না। শুধু চারদিকের এই শূন্যতা তাকে মনে করিয়ে দিল যে জীবন এক অদ্ভুত খেলা, যেখানে মানুষ নিজের ভুল বুঝতে পারার আগেই অনেক কিছু হারিয়ে ফেলে। শ্রাবন্তী চলে যাওয়ার পর বাড়িতে যেন এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। কিন্তু এই স্তব্ধতা আগের মতো ছিল না। এর মধ্যে যেন এক আসন্ন ঝড়ের ইঙ্গিত লুকিয়েছিল। অনিমেষ তার ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসে থাকলেও তার মনোযোগ এখন পুরোপুরি মায়ের ঘরের দিকে। মায়ের কাশির শব্দটা ইদানিং অনেক বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে উঠছে। সেই ঠান্ডার সাথে তাল মিলিয়ে মায়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনিমেষ বুঝতে পারল হয়তো সময় দ্রুত ফুরিয়ে আসছে। মায়ের ঘরের আলোটা জ্বলছে। অনিমেষ ধীরে ধীরে ঘরে ঢুকে দেখল মা বিছানায় উঠে বসে আছেন। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখের দৃষ্টি অস্বাভাবিক রকম উজ্জ্বল। মা তাকে দেখে মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো শারীরিক যন্ত্রণার ছাপ নেই, আছে এক গভীর প্রশান্তি। অনিমেষ মায়ের পাশে গিয়ে বসল। মায়ের হাতটা খুব ঠান্ডা হয়ে গেছে। অনিমেষ, মা খুব আস্তে আস্তে ডাকলেন। তার গলার স্বর আজ যেন অদ্ভুত রকম স্পষ্ট। আমি জানি আমার সময় খুব কাছে চলে এসছে। তুই আর নিজেকে কষ্ট দিস না অনিমেষ। অনিমেষের বুকটা হু হু করে কেঁপে উঠল।
মা, তুমি এসব কি বলছো মা? তোমার কিচ্ছু হবে না। আমি কালই তোমাকে নতুন করে ডাক্তার দেখাবো। মা অনিমেষের চুলে হাত বুলিয়ে দিলেন। বললেন, চিকিৎসা দিয়ে আয়ু বাড়ানো যায়, কিন্তু ভাগ্যের লিখন তো খণ্ডন করা যায় না। আমার একটাই আক্ষেপ ছিল, তোর সংসারটা যদি আরেকটু গুছিয়ে রাখতে পারতাম। শ্রাবন্তী মেয়েটা ভুল বুঝেছিল, কিন্তু সে তো আর শত্রু নয়। তুই কি ওকে ক্ষমা করতে পারবি না? মায়ের এই প্রশ্নটা অনিমেষকে যেন এক ধাক্কায় অতীতের সেই স্মৃতিগুলোর কাছে নিয়ে গেল। বাবার সেবা, শ্রাবন্তীর সাথে ঝগড়া, আর আজ শ্রাবন্তীর সেই অসহায় মুখ। অনিমেষ অস্ফুটস্বরে বলল, ক্ষমা করা হয়তো কঠিন মা, কিন্তু আমি ঘৃণা করতে চাই না। ও নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। মা যেন তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। অনিমেষ বুঝতে পারল, মায়ের শরীর আর সহ্য করতে পারছে না। সে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করল। কিন্তু হসপিটালের ব্যস্ত করিডোর, ডাক্তারদের গম্ভীর মুখ, আর জীবন মৃত্যুর সে অমোঘ লড়াই, সব যেন অনিমেষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা রূপ নিল। রাতটা ছিল অমাবস্যার মতো কালো। হাসপাতালের করিডোরে বসে থাকতে থাকতে অনিমেষের মনে হলো, সে আজ একা নয়। তার সাথে আজ তার গোটা অতীত দাঁড়িয়ে আছে। হঠাৎই হাসপাতালের আইসিইউ এর করিডোর দিয়ে কেউ একজন দ্রুত হেঁটে আসছে। অনিমেষ মুখ তুলে দেখল, শ্রাবন্তী। তার পরনে একই পোশাক, চোখে মুখে চরম আতঙ্ক। সে ছুটে এসে অনিমেষের সামনে দাঁড়ালো। অনিমেষ, মা কেমন আছেন? আমি খবরটা পেয়েই চলে এলাম। অনিমেষের কোনো শব্দ বেরোল না। সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শ্রাবন্তীর দিকে। শ্রাবন্তীর উপস্থিতি এই মুহূর্তে অনিমেষের কাছে ছিল এক অভাবনীয় ঘটনা। মা কি জানতেন শ্রাবন্তী আসবে, নাকি নিয়তি এইভাবেই সবাইকে এক জায়গায় টেনে আনলো? শ্রাবন্তী করিডোরের বেঞ্চে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। তার সে অহংকারী শ্রাবন্তী আজ পুরোপুরি চূর্ণ বিচূর্ণ। ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখের দিকে তাকিয়ে অনিমেষ আর শ্রাবন্তী দুজনেই থমকে গেল। ডাক্তারের মুখে সে চিরচেনা গম্ভীর ভাব। তিনি ধীর পায়ে অনিমেষের দিকে এগিয়ে এলেন। বললেন, দেখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ডাক্তারের কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। অনিমেষের কানে তখন শুধু একটা ভোঁ ভোঁ শব্দ হচ্ছে। মায়ের ঘরে শেষ দেখা করতে যাওয়ার সময় অনিমেষ দেখল, মা শান্ত হয়ে শুয়ে আছেন। শ্রাবন্তী তার পেছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে। অনিমেষ মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা নেই, কিন্তু মায়ের সেই শিখিয়ে দেওয়া মূল্যবোধগুলো আজ অনিমেষের মনের ভেতর পাথরের মতো অটুট। হাসপাতালের বাইরে তখন ভোর হচ্ছে। আকাশটা ধীরে ধীরে ধূসর থেকে নীলাভ হয়ে উঠছে। শ্রাবন্তী করিডোরে দাঁড়িয়ে ছিল। সে আস্তে করে অনিমেষের হাতটা ধরল। অনিমেষ হাতটা সরালো না। সে বুঝতে পারল, ক্লাইম্যাক্স শুধু মৃত্যুর মধ্য দিয়ে আসেনি, এসেছে এক নতুন উপলব্ধির মধ্য দিয়ে। ক্ষমা কি সত্যিই শেষ পর্যন্ত সম্ভব? উত্তরটা হয়তো এখনো অস্পষ্ট, কিন্তু অনিমেষ জানে, জীবনের এই বড় পরীক্ষার পর এখন তার লড়াইটা আর নিজের সাথে নেই। লড়াইটা এখন নতুন করে বেঁচে থাকার। হাসপাতালের সেই করিডোর থেকে মায়ের দেহ নিয়ে যখন অনিমেষের গাড়ি বাড়ির দিকে রওনা হলো, তখন বাইরের প্রকৃতিতে এক অদ্ভুত নিস্তব্ধতা। শ্রাবন্তী পাশে বসেছিল, একদম চুপচাপ। তার চোখের জল হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তার চেহারায় এক গভীর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অনিমেষ গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল।
কতবার এই পথ দিয়ে সে মাকে হাসপাতালে নিয়ে এসছে, কতবার বাবার স্মৃতি নিয়ে এই রাস্তায় হেঁটেছে। আজ সবকিছু যেন এক অমোঘ পরিণতির দিকে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতিটা অনেকটা অন্যরকম মনে হচ্ছিল। আত্মীয়স্বজন, প্রতিবেশীদের ভিড়। অনিমেষ নিজের মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিল। মা চলে গেছেন, অথচ তাঁর স্পর্শ যেন ঘরের প্রতিটি কোণায় লেগে আছে। শ্রাবন্তী এই বাড়িতে আসার পর থেকে এক মুহূর্তের জন্য অনিমেষকে একা ছাড়েনি। সে রান্নাঘর থেকে শুরু করে মায়ের ঘর গোছানো পর্যন্ত সবকিছু নিজের হাতে সামলাচ্ছিল। শ্রাবন্তীর এই আচরণে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক অদ্ভুত অস্থিরতা। যেন সে কোনো হারানো জিনিসকে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করছে। শেষকৃত্যের সব আয়োজন শেষ করে অনিমেষ যখন ঘরে ফিরল, রাত তখন গভীর। ড্রয়িং রুমের আলোটা জ্বলছে, শ্রাবন্তী সোফায় বসে একা। অনিমেষ তার সামনে গিয়ে দাঁড়ালো। শ্রাবন্তী মুখ তুলে তাকালো। তার চোখে আজ এক ধরনের হার মেনে নেওয়া মানুষের সরলতা। অনিমেষ, শ্রাবন্তী খুব নিচু স্বরে ডাকল, আমি কি কাল এখান থেকে চলে যাব, নাকি তুমি কি চাও আমি থাকি? অনিমেষ শ্রাবন্তীর চোখের দিকে তাকালো। সেখানে আজ আর কোনো দম্ভ নেই, আছে শুধু এক গভীর অনিশ্চয়তা। সে শ্রাবন্তীকে সরাসরি কোনো উত্তর দিল না। সে শুধু বলল, তুমি কি সত্যি বুঝতে পেরেছ যে মা তোমাকে ভালোবাসতেন, অথচ তুমি তাকে বুঝতে পারোনি? শ্রাবন্তী চোখের জল মুছে বলল, আমি সব বুঝতে পেরেছি। তোমার মায়ের সেই শেষ কটা দিন, তার নিঃসঙ্গতা, সবই আজ আমার অপরাধ বোধ হয়ে বুকের ভেতর বিঁধছে। আমি যা হারিয়েছি তার কোনোদিন ফিরে পাবো না। আমি কেবল একটা সুযোগ চেয়েছিলাম, ক্ষমা চাওয়ার। অনিমেষ জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে এখন অনেকগুলো তারা জ্বলছে। সে ভাবল, মানুষের জীবন কত ক্ষুদ্র, কত অভিমান, কত জেদ, সব শেষে গিয়ে ওই একটা বিন্দুতেই তো মেশে। সে শ্রাবন্তীর দিকে ফিরে তাকিয়ে বলল, শ্রাবন্তী, ক্ষমা চাওয়ার জন্য কাউকে ফিরে আসতে হয় না। ক্ষমা মনের ভেতর থাকে। আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমরা কি আবার আগের মতো ফিরে যেতে পারবো? আমার তো মনে হয় না। শ্রাবন্তী মাথা নিচু করল। সে জানত এই উত্তরটাই আসবে। সে উঠে দাঁড়িয়ে অনিমেষের দিকে এক পলক তাকিয়ে ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। অনিমেষ তাকে আটকালো না, কারণ আজ সে বুঝতে পারছে বিচ্ছেদ মানে কেবল মানুষ থেকে মানুষের দূরত্ব নয়। বিচ্ছেদ মানে হলো একে অপরকে নিজের জীবনের এমন এক জায়গায় ছেড়ে আসা, যেখান থেকে তারা নতুন করে নিজেদের চেনার পথ খুঁজে পায়। পুরো ঘরটা এখন নিঝুম, কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। অনিমেষ আলমারির থেকে তার বাবার সেই পুরনো ডায়েরিটা বের করল। সেখানে লেখা আছে, জীবন মানে তোলপাড় হওয়া নয়, জীবন মানে শান্ত নদীতে নৌকো ভাসিয়ে যাওয়া। অনিমেষ ডায়েরিটা বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল। মায়ের প্রস্থান তাকে হয়তো নিঃস্ব করে দিয়েছে, কিন্তু এই শূন্যতায় তাকে এক অদ্ভুত মুক্তি দিয়েছে। সে এখন কোনো কিছুর অপেক্ষায় নেই। তার লড়াইটা এখন নিজের সাথে। শ্রাবন্তী চলে যাওয়ার শব্দটা সিঁড়িতে আর শোনা যাচ্ছে না। অনিমেষ জানল, এক নতুন অধ্যায়ের শুরু হলো, কিন্তু তার নায়ক সে নিজেই। মায়ের মৃত্যুর পর অনিমেষের জীবনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শ্রাবন্তী চলে যাওয়ার পর এই বিশাল ফ্ল্যাটটা যেন মানুষের নিঃশ্বাসের অভাবে হাঁসফাঁস করছিল। অনিমেষ তার কাজের টেবিলে বসে থাকে, কিন্তু ল্যাপটপের স্ক্রিনটা এখন আর তাকে টানছে না। অফিসের ইমেলগুলো তার কাছে এখন খুব সাধারণ মনে হচ্ছে। অনিমেষের মনে হয়, তার জীবনের যে উদ্দেশ্যটা ছিল,
বাবা ঋণের বোঝা শোধ করা আর মায়ের সেবা করা, সেটা আজ পূর্ণ হয়েছে। অথচ এই পূর্ণতায় তাকে এক সীমাহীন শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একদিন বিকেলে অনিমেষ তার আলমারি পরিষ্কার করতে বসল। আলমারির নিচে একটা পুরনো কাঠের বাক্স পাওয়া গেল, যেটা এতদিন তার নজরে পড়েনি। বাক্সটা খুলতেই বেরিয়ে এলো কিছু পুরনো চিঠি আর তার বাবার ডায়েরি। সেই ডায়েরি পাতা উল্টাতে গিয়ে অনিমেষ দেখল, বাবা লিখে গেছেন তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো সময়। অনিমেষের চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলার ছবি। বাবা লণ্ঠনের আলোয় তাকে অঙ্ক কষতে সাহায্য করছেন। আজ অনিমেষ অনেক বড় হয়েছে, অনেক অর্থ উপার্জন করেছে, কিন্তু সেই লণ্ঠনের আলোর স্নিগ্ধতা সে আর কোথাও খুঁজে পেল না। ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো, সে যে শ্রাবন্তীর সাথে বিচ্ছেদের কথা ভেবে এত ভেঙে পড়েছিল, তা কি কেবল নিজের অহংকারের কারণেই? সে কি শ্রাবন্তীকে বুঝতে চেয়েছিল? অনিমেষ বুঝতে পারল, সম্পর্কের মানে শুধু ভালো থাকা নয়, একে অপরকে মেনে নেওয়া। সে নিজের ল্যাপটপটা খুলল। শ্রাবন্তীর পাঠানো সেই বিচ্ছেদের নোটিশটা এখনো ড্রয়ারে রয়ে গেছে। অনিমেষ ওটা বের করল। সে কি সত্যিই আইনত বিচ্ছেদ চায়, নাকি এখনো মনের কোণে কোনো একটা জায়গায় একচিলতে আশা রয়ে গেছে? সে জানে না। তবে সে বুঝল, অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের ভবিষ্যৎকে হত্যা করা। সে একটি ইমেল লিখল শ্রাবন্তীকে। কোনো আবেগের কথা নেই, নেই কোনো অভিযোগ। কেবল লেখা ছিল, জীবন থেমে থাকে না, আর ক্ষমা শব্দটা অনেক ছোট। আমি তোমাকে কোনো দোষ দিই না, তবে আমরা যে পথে চলেছি সেই পথটা আর কখনো এক হওয়ার নয়। এটাই ছিল তার শেষ কথা। কয়েক মাস পর অনিমেষ তার পুরনো চাকরি ছেড়ে দিয়েছে। সে এখন তার গ্রামের বাড়িতে, যেখানে তার মা ও বাবার স্মৃতিগুলো মিশে আছে। গ্রামের শান্ত পরিবেশ আর কারখানার সেই পুরনো ধুলোমাখা পথগুলো আজ অনিমেষের কাছে অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে। সে এখন স্থানীয় একটি স্কুলে বাচ্চাদের পদার্থবিজ্ঞান শেখায়। সেই লব্ধ শিক্ষা যা তার বাবা কারখানার ঘামে ভিজে অর্জন করেছিলেন, আজ সে সেই আলো ছড়িয়ে দিচ্ছে নতুন প্রজন্মের মাঝে। একদিন বিকেলে স্কুলে বারান্দায় বসে অনিমেষ দেখল, দূর থেকে একটি ট্যাক্সি আসছে। ট্যাক্সির থেকে নেমে এলো শ্রাবন্তী। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সংযত। শ্রাবন্তী অনিমেষের সামনে এসে দাঁড়ালো। সে কোনো কথা বলল না, শুধু অনিমেষের চোখে চোখ রাখল। অনিমেষ বুঝল, শ্রাবন্তী আজ পুরোপুরি অন্য মানুষ। সে তার ক্যারিয়ার, ইগো সব ত্যাগ করে আজ এক নতুন জীবনের সন্ধানে এসেছে। শ্রাবন্তী মৃদুস্বরে বলল, অনিমেষ, আমি কোনো দাবি নিয়ে আসিনি। আমি শুধু চেয়েছিলাম তোমাকে জানাতে যে তুমি যা শিখিয়েছ তা আমি আজ বুঝতে পেরেছি। সম্পর্কের মানে হলো মুক্তি দেওয়া, আঁকড়ে ধরা নয়। অনিমেষ হাসল। সেই হাসিতে কোনো তিক্ততা নেই, আছে কেবল এক নির্মল শান্তি। সে জানে তাদের হয়তো আবার সংসার হবে না, হয়তো তারা আর আগে সেই প্রিয় মানুষগুলো হয়ে উঠবে না, কিন্তু তারা আজ একে অপরের পরিপূরক হতে শিখেছে। অনিমেষ হাত বাড়িয়ে দিল শ্রাবন্তীর দিকে। একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সূচনা হলো সেখানে, যেখানে কোনো অভিযোগ নেই। শ্রাবন্তী যখন ফিরে যাচ্ছিল, অনিমেষ দেখল আকাশটা পরিষ্কার হয়ে আসছে। অনেকদিন পর আজ সে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অনুভব করল, জীবনের মানে তোলপাড় হওয়া নয়, জীবনের মানে শান্ত নদীতে নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়া। শ্রাবন্তী আর অনিমেষ এখন দুটি সমান্তরাল রেখা, যারা কখনোই মিশবে না, কিন্তু একই আকাশের নিচে একই দিগন্তের দিকে তাকিয়ে আছে। অনিমেষ তার ডায়েরিতে শেষবার লিখল,
শেকড়হীন মানুষ যেমন বাঁচতে পারে না, তেমনি অতীতকে আঁকড়ে ধরা মানুষও বাঁচতে পারে না। ক্ষমা করো, ভুলে যাও এবং নিজের ভেতরে নিজেকেই নতুন করে খুঁজে পাও। রাতের আকাশে চাঁদ উঠেছে। অনিমেষ তার ছোট্ট বারান্দায় বসে দেখছে রাতের গ্রাম। তার জীবনে আজ কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো বিচ্ছেদের জ্বালা নেই। আছে শুধু এক গভীর উপলব্ধি, যা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। অনিমেষের জীবনের নতুন অধ্যায়টি যেন আজ থেকেই শুরু হলো। বন্ধুরা, জীবন কি সত্যিই কেবল সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার নাম? নাকি আমাদের শিকড়, আমাদের মূল্যবোধ আর প্রিয় মানুষদের পাশে থাকার মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে? অনিমেষ আর শ্রাবন্তীর গল্পটি আমাদের সেই চিরন্তন সত্যেরই মুখোমুখি দাঁড় করায়। আমরা প্রায়ই ভুল করি, নিজেদের ক্যারিয়ার আর আধুনিকতার মোহে পড়ে আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়গুলোকে, আমাদের শেকড়গুলোকে অবহেলার ধুলোয় ঢেকে দিই। কিন্তু দিন শেষে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে আসে, তখন ফিরে তাকানোর জন্য কেবল সেই শেকড়গুলি অবশিষ্ট থাকে। অনিমেষ আর শ্রাবন্তীর বিচ্ছেদ কেবল দুটি মানুষের আলাদা হয়ে যাওয়া ছিল না, এটি ছিল সময়ের সাথে তাল মেলাতে গিয়ে হারিয়ে ফেলা এক টুকরো মানবতার গল্প। ক্ষমা করা কঠিন, কিন্তু ঘৃণা করা তার চেয়েও বড় বোঝা। অনিমেষ আমাদের শিখিয়ে গেল কিভাবে নিজের ভেতরকার মানুষটিকে বাঁচিয়ে রাখতে হয়, আর শ্রাবন্তী আমাদের দেখালো নিজের ভুল বুঝতে পারার সাহসটুকু অর্জন করাও জীবনের এক বড় জয়। আপনারা যারা এতক্ষণ আমাদের এই যাত্রার সঙ্গী ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। হয়তো আপনাদের আশেপাশেও এমন কোনো অনিমেষ বা শ্রাবন্তী আছে, কিংবা হয়তো আমরা নিজেরাই কোনো এক মোড়ে দাঁড়িয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার অপেক্ষায় আছি। এই গল্পটি যদি আপনাদের মনে সামান্যতম দোলাও দিয়ে থাকে, তবেই আমার পরিশ্রম সার্থক। আপনারা কি মনে করেন যে সম্পর্ক কি কেবল আপোষ আর ত্যাগের উপর দাঁড়িয়ে, নাকি ভালোবাসা মানেই নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া? আপনাদের মতামত, আপনাদের অনুভূতিগুলো আমাদের জানান। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের গল্প শোনার অনুভূতিগুলো জানানোর জন্য। যদি এই সিরিজের কোনো অংশ আপনাদের মনের খুব গভীরে দাগ কেটে থাকে, তবে আমাদের অবশ্যই লিখুন। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো উপলব্ধির পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের শিকড়কে সম্মান করুন, আর প্রিয় মানুষদের সাথে জীবনের প্রতিটি মুহূর্তকে আগলে রাখুন। নমস্কার। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।